না জানা থাকলে কিন্তু মকর সংক্রান্তি পালন করা কার্যত অর্থহীন। অবশ্যই জানুন মকর সংক্রান্তি কি। এই মকর রাশির অধিপতি হলেন শনিদেব, আর সূর্যদেব হলেন শনিদেবের পিতা, সেটা আপনারা জানেন। তাই মকর রাশিতে সূর্যদেবের প্রবেশের অর্থ হলো পুত্রের বাড়িতে পিতার প্রবেশ। মকর সংক্রান্তিতেই শেষ হয়ে যায় খরমাস। এই খরমাস কি, মকর সংক্রান্তি কেন এত শক্তিশালী, কবে পড়েছে, এই পূজা পদ্ধতি, স্নান এবং দানের শুভ সময়, তাছাড়াও এই দিনে ঘুড়ি ওড়ানোর সাথে কিসের সম্পর্ক, সবটাই আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনারা থাকুন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না। তো আমি বলবো, শুরু করার আগে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন প্রয়োজনীয় তথ্যটি। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর অবশ্যই অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। মকর সংক্রান্তির পিছনে যে ঐতিহাসিক পৌরাণিক যে কাহিনী আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি বলে নেব এবছরের শুভ সময় কখন। 2026 সালে মকর সংক্রান্তি 14ই জানুয়ারি পালিত হবে। এই দিনের শুভ সময় শুরু হচ্ছে বিকেল 3:13 থেকে। মহাপুণ্যকাল বিকেল 3:13 থেকে 4:58 পর্যন্ত স্থায়ী থাকবে। শাস্ত্র অনুসারে এই সময়কালে স্নান, দান এবং পুজো করলে বহুবিধ পুণ্য লাভ হয়। বিশ্বাস করা হয় যে এই শুভ সময়ে দান করলে অত্যন্ত পুণ্য লাভ হয় এবং ভক্তের সুখ ও সমৃদ্ধি ফিরে আসে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মকর রাশির অধিপতি হলেন শনিদেব, আর সূর্যদেব হলেন শনিদেবের পিতা। তাই মকর রাশিতে সূর্যদেবের প্রবেশের অর্থ হলো পুত্রের বাড়িতে পিতার প্রবেশ। এই মকর সংক্রান্তির কিন্তু বিশেষ তাৎপর্য আছে, সেটা হলো ধর্মীয় তাৎপর্য। মকর সংক্রান্তির গভীর ধর্মীয় তাৎপর্য যেটা, সেটা হলো উৎসবটি উত্তরায়ণের সূচনা করে। যখন সূর্যদেব দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে স্থানান্তরিত হয়, উত্তরায়ণকে আধ্যাত্মিক অগ্রগতির সময় হিসেবে বিবেচিত করা হয়। এই সময় যদি আপনারা জপ, তপ, তপস্যা, দান এবং পুজো করেন, তাহলে দ্রুত ফল পাবেন। শাস্ত্রে বলা হয়েছে যে মকর সংক্রান্তিতে গঙ্গা, যমুনা, সরস্বতী বা অন্য কোনো পবিত্র জলের উৎসে যদি স্নান করা যায়, তাহলে একজন ব্যক্তির সমস্ত পাপ ধুয়ে যায়। তাছাড়াও ব্রাহ্মণ, ঋষি এবং দরিদ্র, নিঃস্ব এবং অভাবীদের যদি দান করা যায়, সূর্যদেবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয়। এই মকর সংক্রান্তির কিন্তু একটি পৌরাণিক তাৎপর্য আছে। সেই পৌরাণিক তাৎপর্যটা হলো, মহাভারত অনুসারে বিশ্বপিতামা উত্তরায়ণের অপেক্ষায় নিজের জীবন ত্যাগ করেছিলেন। মানে উনি বসেছিলেন কোন দিনটা ওনার জন্য শুভ, সেদিনই উনি দেহত্যাগ করবেন। বিশ্বাস করা হয় যে উত্তরায়ণের সময় নিজের জীবন ত্যাগ করলে মোক্ষ লাভ হয়। এই কারণেই এই সময়টি অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়। কৃষিক্ষেত্রেও এই মকর সংক্রান্তির বিশেষ সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য আছে। এই উৎসবটি নতুন ফসলকে স্বাগত জানায়। কৃষকরা এই দিনে প্রকৃতি এবং সূর্যদেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সূর্যদেবকে জীবন, শক্তি, সত্য এবং তপস্যার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তাই এই দিনে তার বিশেষভাবে পুজো করা হয়। আর এই মকর সংক্রান্তির সাথেই শেষ হয় কিন্তু খরমাস। তার জন্য রয়েছে 4টি কারণ, সেটাই আমি এখন আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী খরমাসকে আমরা অত্যন্ত অশুভ বলে মানি। পৌষ মাস তো আমাদের জন্য খরমাস, এই সময় আমরা কোনো শুভ কাজ করতে পারি না। তাই সংক্রান্তির পরেই আমাদের আবার খরমাস শেষ হয়ে যাবে। আর কদিন বাদেই পৌষ সংক্রান্তি। ওই দিন সারা ভারতে ধুমধাম করে পালিত হয় মকর সংক্রান্তি। কোথাও এটাকে মকর সংক্রান্তি বলে, আবার কোথাও পৌষ সংক্রান্তি, আবার কেউ বা এটাকে উত্তরায়ণ বলে। আর দক্ষিণ ভারতে এই দিনটি পালন হয় পোঙ্গল উৎসব বলে। মকর সংক্রান্তির দিন কেটে যাবে অশুভ খরমাসের প্রভাব, তাই এই দিন বেশ আনন্দ এবং উৎসবের মধ্যে দিয়ে পালন করা হয়। কিন্তু খরমাস সর্বদা মকর সংক্রান্তিতেই কেন শেষ হয়? খরমাস বা মকর সংক্রান্তির মধ্যে এর সম্পর্ক কি? এটা হলো, সূর্য বৃহস্পতির রাশি ধনুতে প্রবেশ করলে তাকে ধনু সংক্রান্তি বলে। এই দিন থেকেই শুরু হয় খরমাস। এই সময় সূর্যের শক্তি কম থাকে, তাই অশুভ শক্তির মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ পায়। সেই কারণেই এই সময় কোনো শুভ কাজ করলে বারণ করা হয়। ঠিক 1 মাস পরে সূর্য যখন ধনু রাশি ছেড়ে তার পুত্র শনির রাশি মকরে প্রবেশ করে, এই দিন মকর সংক্রান্তি নামে পরিচিত। এই দিন থেকেই সূর্য উত্তর মুখে চলতে শুরু করে, তাই এটি সূর্যের উত্তরায়ণ নামেও পরিচিত। একই সঙ্গে নিজের শক্তি ফিরে পেতে শুরু করেন সূর্যদেব। এই বছর মকর সংক্রান্তি পড়েছে 14ই জানুয়ারি 2026। এই দিনেই শেষ হবে খরমাস বা মলমাস।
কেন মকর সংক্রান্তিতেই শেষ হয় এই খরমাস? জ্যোতিষশাস্ত্রে খরমাস শেষ হওয়ার পিছনে ৪টি বিষয়কে প্রধান কারণ হিসাবে মানা হয়। সেটা হলো, প্রথম, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য তার বন্ধু বৃহস্পতির রাশিতে থাকলে বৃহস্পতির প্রভাব হ্রাস পায়। একই সঙ্গে সূর্যের শক্তি ম্লান হয়ে যায়। একেই খরমাস বা বলমাস বলে। সূর্য মকর রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই বৃহস্পতির প্রভাব থেকে মুক্ত হয়। এরপর দুই গ্রহ পুনরায় নিজেদের শক্তি ফিরে পায়, যা শুভ সময়ের শুরু হিসাবে পরিচিত। আরেকটি কারণ হচ্ছে উত্তরায়ণ। মকর সংক্রান্তিতে সূর্য উত্তরায়ণে চলতে শুরু করে। উত্তরায়ণকে দেবতার দিন এবং দক্ষিণায়নকে দেবতার রাত্রি হিসাবে বিবেচনা করা হয়। দক্ষিণায়নের শেষ পর্যায়ে খরমাস পড়ে। সূর্য উত্তর দিকে অগ্রসর হওয়া শুরু করলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তাই মকর সংক্রান্তিতে খরমাসের মতো অশুভ সময় শেষ হয়। ৩ নম্বর কারণে হচ্ছে একটা পৌরাণিক ব্যাখ্যা। সেটা পৌরাণিক কাহিনী অনুযায়ী সূর্য তার ৭টি ঘোড়ায় টানা রথে চড়ে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করেন। আমরা দেখি সূর্যদেব কিন্তু ৭টি ঘোড়ায় করেই চড়েন। এইরকম ছবি বা সিম্বল কিন্তু আমরা দেখতে পাই। সূর্যদেবের এই অবিরাম চলাচলের ফলে তার ঘোড়াগুলি তৃষ্ণার্ত এবং ক্লান্ত হয়ে পড়ে। একবার একটি পুকুরের ধারে সূর্যদেব ঘোড়াগুলিকে বিশ্রাম দেওয়ার জন্য রথের সঙ্গে ২টি গাধাকে বেঁধে দিয়েছিলেন। গাধার গতি ঘোড়ার চেয়ে অনেকটাই কম, তাই সূর্যের তেজও কমে যায়। এই পুরো ঘটনাটি ঘটে ১ মাস ধরে, তাই এই সময় খরমাস নামে পরিচিত। আপনাদের বলে রাখা ভালো, আপনারা দেখছেন পৌষ মাসে রোদের তেজটা কিন্তু অতটা নেই। মানে এমনি আপনারা রোদ পোয়াচ্ছেন ঠিক আছে, কিন্তু যে তেজটা সেটা কিন্তু আপনারা অন্য সময়ের মতন এই সময় পাবেন না। আমি তো ফলো করেছি, আপনারা করেছেন কিনা জানি না। এই সময় রোদের তেজ কম, গাছগুলো কেমন পাতা সব ঝরে পড়ছে। সূর্যের তেজ ওদের গায়ে লাগছেই না, সেজন্য তারা বাঁচছে না। এই মাসটা চলে গেলেই দেখবেন অটোমেটিক গাছগুলো আবার একটু সবুজে ভরবে। এই মকর সংক্রান্তিতে সূর্য আবার তার শক্তিশালী ঘোড়াগুলিকে রথে বাঁধেন, পুণ্য আবার তেজ নিয়ে ফিরে আসেন। তাই অশুভ শক্তির প্রভাব কমে এবং খরমাসও শেষ হয়। আর এই মকর সংক্রান্তিতে সূর্য নিজের পুত্র শনির গৃহে ফেরে, যা এতদিন দুজনের মধ্যেকার মনোমালিন্যের কারণ অশুভ বলে বিবেচিত হয়। এই দিনে পিতা পুত্রের মিলনকে শুভ এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয়, যেটা খরমাসের সমাপ্তি ঘটায়। এটা গেল ৪টে কারণ। তাই প্রতি বছর মকর সংক্রান্তিকে বিশেষ উৎসব হিসাবে পালন করে হিন্দুরা। এই তিথিতে তীর্থ স্নান, আচার অনুষ্ঠান পালন করাই রীতি। এই দিন আপনারা কি কি করবেন একটু মন দিয়ে শুনুন। শাস্ত্র অনুসারে এই দিনে পবিত্র নদীতে স্নানের পর হলুদ বস্ত্র পরে সূর্যদেবকে জল দান করতে হয়। সূর্য চাল্লিশা অবশ্যই পাঠ করবেন। সঙ্গে তিল, গুড়, খিচুড়ি এবং বস্ত্রদানেরও চল আছে। যত দান করবেন ততই ভালো। এই দিনে নিরামিষ ভোজন করারও চল আছে। আর এই দিনে তো এমনি একাদশী পড়েছে, যারা একাদশী করছেন তারা তো এই দিন এমনিই মানবেন সাত্ত্বিকভাবেই। এই দিন আপনারা স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরে পুজোর জন্য একটি তামার পাত্র নেবেন, পরিষ্কার জল তাতে ভরে নেবেন। জলে ফুল, তিল, গুড়, রলি মিশিয়ে নিন। পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। অর্ঘ্য নিবেদনের সময় ভক্তি সহকারে ওম সূর্যায় নমঃ এটি জপ করবেন ১০৮ বার বা ২৮ বার। এরপর সূর্যদেবকে তিলের নাড়ু, তিলের লাড্ডু, খিচুড়ি, খাবার এসব অর্পণ করুন। তাছাড়াও সূর্য চাল্লিশা তো আমি বললাম, তাছাড়াও আদিত্য স্তোত্র অবশ্যই পাঠ করবেন বা শুনতে পারেন। পরিশেষে ভগবান সূর্যের কাছে প্রার্থনা করুন এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং সুখী জীবনের জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন। এই দিনে দানের একটা বিশেষ মাহাত্ম্য আছে। মকর সংক্রান্তিতে বা যেকোনো উৎসবেই আপনারা দান করতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে দান অত্যন্ত পুরস্কার প্রদান করে, যার পুণ্য কখনো শেষ হয় না। এই দিনে দরিদ্র, অসহায় এবং অভাবীদের সেবা করলে ভগবান সূর্য ভীষণ খুশি হন। অন্নদান, খাদ্যদান, এই দিনে খাদ্যদানের বিশেষ তাৎপর্য রয়েছে। খিচুড়ি দান অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। উপরন্তু তিল, গুড় দান করলে সম্পদ, খ্যাতি এবং সম্মান বৃদ্ধি পায়। এই দিনে ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো দেবী অন্নপূর্ণার আশীর্বাদ পাওয়ার একটি উপায় বলে মনে করা হয়। বস্ত্র দান করতে পারেন। মকর সংক্রান্তিতে পোশাক দান করাও বিশেষ তাৎপর্য আছে। দরিদ্র, বৃদ্ধ এবং অভাবীদের শীতকালে নতুন পোশাক, কম্বল বা সোয়েটার দান করা পুণ্যকর বলে বিবেচিত হয়। এটি করলে জীবনের সমস্ত বাধা দূর হয়, সুখ ও শান্তির পথ প্রশস্ত হয়। এই দিনটা স্নানের একটা বিশেষই তাৎপর্য আছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই বিশেষ দিনে সগর রাজার
60,000 সন্তান গঙ্গা দেবীর স্পর্শে বেঁচে গিয়েছিলেন। এতটাই তাৎপর্য এই দিনের। গঙ্গা দেবীর মর্তে কপিল মুনির আশ্রমে আগমনের এই তিথিতে সাগর সঙ্গমে বা গঙ্গাসাগর মেলা বসে। ভক্তরা সেখানে পুণ্য স্নান করেন। আমিও গেছিলাম গত বছর, তবে মকর সংক্রান্তির একটু পরে গেছিলাম। একদম শেষে বলবো মকর সংক্রান্তির পেছনে যে পৌরাণিক কাহিনী আছে সেটা। পৌরাণিক কাহিনী অনুযায়ী সূর্যপুত্র শনি ছিলেন কৃষ্ণবর্ণ অর্থাৎ কালো। সেই কারণে সূর্যদেব তার স্ত্রী ছায়া এবং সন্তান শনিকে ত্যাগ করেছিলেন। এরপর সূর্যদেব কুষ্ঠরোগে আক্রান্ত হন, যা দেখে তার অপর স্ত্রী সঞ্জনার সন্তান যমরাজ ভীষণই উদ্বিগ্ন হয়ে পড়েন। তার চেষ্টায় সূর্যদেবের কুষ্ঠ সারলেও এই রোগের জন্য সূর্যদেবের ক্ষোভ গিয়ে পড়ে ছায়া এবং শনির ওপর। সেই তেজে শনি ও তার মায়ের ঘরবাড়ি পুড়ে যায়, যা দেখে দুঃখে কাতর হয়ে পড়েন যমরাজ। তিনি সূর্যদেবকে অনুরোধ করেন শনি ও ছায়াকে ক্ষমা করে দিতে। এ কথা শুনে সূর্যদেব ছায়া এবং শনির কাছে যান। সেই সময় সব পুড়ে যাওয়া ঘরে কিছু তিল অবশিষ্ট ছিল। সেই তিল দিয়েই শনি বরণ করেন সূর্যদেবকে। ছেলের এই শ্রদ্ধা দেখে তুষ্ট হয়েছিলেন সূর্যদেব। তিনি শনি এবং ছায়ার জন্য নতুন ঘর বানিয়ে দেন, যার নাম হয় মকর। এরপর সূর্যদেব ছেলের সেই নতুন ঘরে প্রবেশ করেন, যা মকর সংক্রান্তির সূচনা বলে ধরা হয়। কি সুন্দর কাহিনী। শেষে একটু ছোট্ট করে বলবো, এই ঘুড়ির সাথে এই সংক্রান্তির কিসের সম্পর্ক? মকর সংক্রান্তির সাথে ঘুড়ি উড়ানোর সম্পর্ক ভীষণ গভীর। বিশ্বাসের উপর ভিত্তি করে এটাই বলা হয়, ঘুড়ি যত উঁচুতে উঠবে ততই তা ঐশ্বরিকতার কাছাকাছি যাবে, যা উৎসবের আধ্যাত্মিক তাৎপর্যের সারমর্মকে ধারণ করে। তো আমার বন্ধুদেরকে বলবো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তাও আপনারা অনেক কিছু জানতে পারলেন আশা করি। তো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই ওম সূর্যায় নমঃ লিখতে কিন্তু ভুলবেন না। আর আজকে বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। সূর্যদেব সকলের মঙ্গল করুন, এই বলে আজকের ভিডিও শেষ করি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওম সূর্যায় নমঃ, ওম আদিত্যায় নমঃ। সূর্যদেব সকলের মঙ্গল করুন।